একটা সিএফএসএল করতে অসুবিধা কোথায়? কিন্তু এরা করবে না। কেন করবে না সেটা ওরাই জানে। এইবার তারপরে এই কথাটা অনেকদিন আগে আমি অভয়ের মা বাবাকে জানিয়েছিলাম যে আপনারা কোর্টে এই কথাটা তোলার ব্যবস্থা করুন। যখন আমি কোর্টে যেতাম না, তো বলেছিল আমরা কোর্টে তুলবো, কিন্তু কোন তাদের আইনজীবী কখনোই কোর্টে তোলেনি। আজকে এই কথাটা কোর্টে কিন্তু তুলেছেন ফিরোজ এডুলজি। নাম্বার 2 পয়েন্ট। নাম্বার 3 যেটা উনি তুলেছেন সেটা হচ্ছে যে এই কেসে, যে আরজিকর কেসে যিনি এসছেন 24 জনের যে টিম, সেই 24 জনের টিমের মেন যে প্রধান যে তদন্তকারী অফিসার অ্যাডিশনাল ডাইরেক্টর আইপিএস সম্পদ মিনা এবং অ্যাডিশনাল এসপি সীমা পাউজা। তো এইবার হচ্ছে অ্যাডিশনাল ডাইরেক্টর সম্পদ মিনার যে ইতিহাস আমি একটু বলে দিচ্ছি যেদের কি। তখন প্রশ্ন তোলা যে অ্যাডিশনাল ডাইরেক্টর সম্পদ মিনা এবং তৎকালীন বিনীত গোয়েল, এই দুজন হচ্ছে সেম ব্যাচের আইপিএস অফিসার। প্রবাবলি আমি আপনাকে বলে দিচ্ছি 94 ব্যাচের আইপিএস অফিসার। হ্যাঁ, সম্পদ মিনা হচ্ছে দুজনেই 94 এর। সম্পদ মিনা ঝাড়খণ্ড ক্যাডার, বিনীত কুমার গোয়েল হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ক্যাডারের অফিসার। তো কথা হলো যে একজন ব্যাচমেটকে আরেকজন ব্যাচমেটকে ডেকে সত্যি তদন্ত করবেন, তো নাকি তারা শুধু যদি ডাকে কপি করে। দেখুন এখন এত মিডিয়ার জোর, কবে বিনীত গোয়েলকে ডাকলো আমরা কেউ জানতে পারলাম না। কিন্তু যেদিন 14 তারিখের ভ্যান্ডালিজম হয় তখন বিনীত গোয়েল আরজি করে এসে লাস্টে বলেছিল আমরা কি করিনি, এভরিথিং হ্যাজ বিন ডান আন্ডার মাই কমান্ড, এরকম কিছু একটা কথা বলেছিল। মানে যা হয়েছে, যা অফিসাররা যা করেছে সেটা আমার কমান্ডে হয়েছে। তো আপনার কমান্ডে যদি হয়ে থাকে তাকে অবভিয়াসলি ডাকা উচিত। আর কটা মার্ডার কেস, রেপ কেসে বিনীত গোয়েল সিপি বা হেলথ সেক্রেটারি তারা পৌঁছে যায় কোনো একটা জায়গায়, কি করে পৌঁছে যায়? তাহলে কি ওরা সব মার্ডারে, এত রেপ অ্যান্ড মার্ডার হলো, কসবা কেসে চলে গেছিল এত মুহূর্তের ভেতরে? চলে গেছিল। আপনাদের কি ইন্টারেস্ট ছিল? তাকে নিয়ে কি তদন্ত করা হলো? এই প্রশ্নের কিন্তু কোনো উত্তর নেই। এবং টিল নাও সম্পদ মিনা, আমি যতদূর জানি বা মিডিয়াতে আজ পর্যন্ত দেখা যায় যে বিনীত গোয়েলকে ডাকা হয়েছে, বা তাদের আরেকজন যে অ্যাডিশনাল ওসি ছিল যে তদন্ত করছিল মুরলীধর বা অভিষেক গুপ্তা যার নামে অ্যালিগেশন উঠলো, তাদের কাউকেই ডাকা হয়নি। তারা ডেকেছে হয়তো কফি খেয়ে বেরিয়ে গেছে, এর বাইরে কিচ্ছু করেনি। তো এইটা নিয়ে আজকে কিন্তু বলা হয়েছে যে সেম ব্যাচমেট, যদি সেম ব্যাচমেটকে তদন্ত করতে হয়, এখানে তো একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে। তাহলে কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের হিসাবে এই তদন্তকারী অফিসারকে না পাঠিয়ে অন্য কোনো তদন্তকারী অফিসারকে পাঠাতে পারতো, এনাকেই কেন পাঠানো হলো? তাহলে সেটিংসটা কোথায় রয়েছে? সবাই রাজ্য কেন্দ্রের সেটিং বলছে, এখানে তো অফিসারদের ভিতরেও সেটিং রয়েছে। তো এটা নিয়ে উনি বলেছেন। তো এটা নিয়ে বলার পরে সিবিআই আইনজীবী যথারীতি বোঝানোর চেষ্টা করে সেম বেসের আইপিএস অফিসার তাদের কি হয়েছে, এদের তদন্তের কি অসুবিধা হবে। হ্যাঁ, আপনি যদি তদন্ত করে তারা তো ডাকেনি, এই নিয়ে হিটেড আর্গুমেন্ট হয়েছে আজকে। কিন্তু মুশকিলটা হচ্ছে লোয়ার কোর্ট এই নিয়ে কোনো ডিরেকশন দিতে পারে না। তো ট্রান্সপারেন্সি মেনটেন করার জন্য তদন্তকারী অফিসারকেই তো চেঞ্জ করে দিতে পারে। এরকম ভারতবর্ষে অনেক কেস হয়েছে। সিস্টার অভয়া কেস ইন কেরালা, সেখানেও হয়েছে, তদন্তকারী অফিসার হাইকোর্ট চেঞ্জ করেছে। কিন্তু যেহেতু আগের দিনের যে ডেট ছিল সেই ডেটে তারা ওই রাজ্য এবং জানালো যে তারা এফিডেভিট দিতে, তাদের উত্তর দিতে দেরি হচ্ছে, তো কেসটার ডেটটা পাল্টে দেওয়া, সেক্ষেত্রে 18 আগস্ট কেস দেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আমরা আজকে এই জন্য লোয়ার কোর্টে ফিরোজ এডুলজি তিনি এই প্রশ্নগুলো তুলেছেন। এছাড়া তিনি অমর্ত্য দাব আর রাজদীপ পালতো তারা একটা বস্তু তুলেছেন যে তদন্ত কি করছে, স্ট্যাটাস রিপোর্ট প্রতিদিনই 3 নম্বরে পয়েন্ট, 4 নম্বরে, 4 নম্বরে পয়েন্ট, 1 নম্বরে ঘুরিয়ে ফিরে এই লিখছে। তো তদন্তটা করলো কি? তখন সিবিআই অফিসার বলে আমরা ছিল, আমরা সেটাকে তদন্ত করেছি, তদন্ত করে দেখেছি সে একমাত্র দোষী, আর কোনো দোষী নেই, আমরা কেন ইনোসেন্ট ব্যক্তিকে তুলবো। এবং সিসিটিভি নিয়ে প্রশ্ন উঠেছে, সিসিটিভিতে আপনারা কি তদন্ত করলেন? এবং ফিরোজ এডুলজি আরো কয়েকটা কথা বলেছেন। তো এক সেকেন্ড, কোনটা? হুম, পারবেন কোয়ালিটি চেঞ্জ কোনটা চেঞ্জ